16 মার্চ বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে, জানিয়ে দিচ্ছি শিরোনাম। 1 বছরে 3 বার পুড়ল কড়াইল বস্তি, আগুন পরিকল্পিত, অভিযোগ বস্তিবাসী। বিদেশিদের ওপর হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের, নিহত 2 জঙ্গি বোমা বিশেষজ্ঞ। প্রাথমিক বিদ্যালয়ের 45,000 শিক্ষকের পদ খালি, নিয়োগ জটিলতার অভিযোগ। গত 1 বছরে 3 দফা পুড়ল মহাখালীর কড়াইল বস্তি। বুধবারের আগুনে ছাই হয়ে গেছে বেশিরভাগ ঘর। রাত 8টায় লাগা আগুন প্রায় 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কারণ অনুসন্ধানের একটি তদন্ত কমিটিও গঠন করেছে তারা। এদিকে বস্তিবাসীদের অভিযোগ, উচ্ছেদের জন্য পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। রাত 2:30টায় বস্তির একটি অংশে আগুনের সূত্রপাত। প্রত্যক্ষদর্শীরা জানায় কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরেও। 5 ঘন্টার আগুনে পুড়ে ছাই বস্তির বেশিরভাগ ঘর। বস্তিবাসীদের অভিযোগ, তাদের উচ্ছেদ করতেই বারবার আগুন ধরানো হচ্ছে। হঠাৎ হঠাৎ আগুন লেগে যায়, এভাবে লাগে মনে হয় কেউ পেট্রোল ঢেলে দিচ্ছে, এভাবে মনে পুড়তেছে। আমরা বলতে পারি না কিভাবে লাগে বা কেটে লাগায়, এগুলো আমরা। বস্তির বাসিন্দারা জানান, দ্রুত ঘর থেকে বের হতে পারলেও কোনো মালামাল সরিয়ে নিতে পারেনি তারা। ঘুমেছিলাম, তারপর তখন কি করব, পরে সবকিছু ফেলা দিয়ে বউ বাচ্চা নিয়ে আগে নিজের আসের মতো গেছি। ঘুমেতে উঠতে দেখতেছি, শুনতেছি আগুন লাগছে। কি করবো, যে কাপড় সাবুন নিবো নাকি বউ বাচ্চা নেবো, আগে বউ বাচ্চা নিয়ে তো পলাইছি। ফায়ার সার্ভিস জানায়, ঘটনার পর প্রথমে তাদের 14টি ইউনিট পৌঁছায়, পরে আরও 4টি ইউনিট যোগ দেয়। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। যে ইনফরমেশনটা আমরা পেয়েছি এটা কিন্তু ডিলেট। যখন আগুন ফুললি ডেভেলপড হয়ে গেছে তখন আমাকে জানানো হয়েছে, এবং এই পর্যায়ে ফায়ার সার্ভিস কিন্তু, আর এরকম একটা জায়গায় যেখানে রাস্তা নাই, তারপরে ঢোকার রাস্তা নাই, পানির সোর্স নাই, সেখানে কিন্তু আগুন নিবানো ভেরি ডিফিকাল্ট। গুলশান লেকের 2 তীরে 150 একরের বেশি জমির উপর গড়ে ওঠা এই বস্তিতে কয়েক লাখ নিম্ন আয়ের মানুষ বসবাস করেন। উত্তর ঢাকার মেয়র ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের চেষ্টা চলছে। 400-500 দোকান এবং বাড়ি হতে পারে। এই মুহূর্ত পর্যন্ত শুনেছি মাত্র 1জন উন্ডেড হয়েছে। এটা আমাদের দায়িত্ব কিছু করা, এবং আমরা এইমাত্র দেখলাম এটা। এখন আমরা ইনশাল্লাহ নিশ্চয়ই তো বিপদে এগিয়ে আসবো, কতটুকু পারি দেখব। গত বছর 4 ডিসেম্বর ও তার আগে 14 মার্চ 2 দফা আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে যায়। এছাড়া এই জমির মালিক বিটিসিএল আদালতের আদেশ নিয়ে 2012 সালে কড়াইলে জমি পুনরুদ্ধারের চেষ্টা করে। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। কড়াইল বস্তির আগুন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান। ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান, আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাই যে কড়াইল বস্তিতে যেহেতু এটি আসলে গাড়ি নিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা নেই, ফলে এখানে আগুন নেভানোটা নিশ্চয়ই খুবই চ্যালেঞ্জিং। গতকালকে কি ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনাদের যেতে হয়েছে? ধন্যবাদ। প্রথমে আমি বক্তব্য শুরু করার আগে আমি কড়াইল বস্তির যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জেনে বলতে চাচ্ছি যে কড়াইল বস্তিতে কিন্তু গত 1 বছরেও কিন্তু ছোট বড় বেশ কয়েকটা আগুন হয়েছে আসলে, এবং আমরা সবসময় এই কড়াইল বস্তির ফায়ারটা নিয়ে বেশ চ্যালেঞ্জিং সম্মুখীন ফেস করতে হয়, কারণ এখানে কিন্তু কোনো রাস্তা নাই, রাস্তা খুবই সরু। আপনারা দেখেছেন যে এখানে মানুষ বেশিরভাগ পারাপার করে এখানে নৌকা দিয়ে আসলে, এবং শুধু একটা ছোট একটা রাস্তা রয়েছে বিটিসিএল এর ওই পাশ দিয়ে যে রাস্তা, টিএনটি রাস্তাটা হয়েছে। সুতরাং আমরা যখনই গাড়ি নিয়ে যাচ্ছি আমাদের শুধু একটা অ্যাপ্রোচ আছে, ওখানে গাড়িগুলো লাইন ধরে দাঁড়িয়ে থাকে, এবং প্রায় 1 কিলোমিটার দূরে থেকে আমার গাড়িতে আমাদের পাইপগুলো লেআউট করে আসতে হয়। আর যখনই এখন আগুন লাগছে কিন্তু আমরা কিন্তু ওখানকে ভলান্টিয়ার, এলাকাবাসী সহকারে এর আগেও কিন্তু আমরা মহড়া দিয়ে থাকি, কোনো অবস্থাতে যেন আমাদের জীবনের হানি না হয়। এই ব্যাপারে কিন্তু আমার বস্তিবাসীর সহায়তা পেয়েছে কিন্তু, কারণ এখানে আমরা জেনেছি যে যখনই গতকাল যেটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, যে আমরা এর আগে যেহেতু মহড়া করেছি, আমরা কিন্তু এখানে যে পাম্পগুলো আছে পাম্পগুলো আমাদের নৌকা দিয়ে ওই পারে নিয়ে গিয়েছি আসলে, কারণ আপনারা জানেন যে আগুন যখন লেগে যায় তখন কিন্তু বাতাস প্রচণ্ড ছিল, এবং আগুনগুলো কিন্তু বাতাসে চারিদিকে ছড়িয়ে গিয়েছে আসলে। আর আমরাও সেই জন্য যখনই অ্যাটাক করেছি আগুনের দিকে, এবং চারিদিক থেকে অ্যাটাক করার চেষ্টা করেছি।
কারণ এগুলো পানি লেআউট করতে, পাইপ লেআউট করতে, পানির লাইন লাগাতেও কিন্তু দেরি হয়ে যায়, আপনারা দেখেন খুবই চ্যালেঞ্জিং অবস্থা, সেজন্য কিন্তু আগুনটা একটু বড় হয়ে গিয়েছিল। বাট আমরা স্থানীয় ভলান্টিয়ার এবং স্থানীয় জনগণ যারা, তাদেরকে সহকারে আমরা চেষ্টা করছি আগুনটাকে ব্লক করে দেওয়ার জন্য, এবং প্রায় এখানে প্রায় বস্তির 20 থেকে 25% এরিয়া আগুনে পুড়ে গিয়েছে, যদিও বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতরে দেখা যাচ্ছে মাঝখানটা আগুনটা চারিদিকে ছড়িয়ে গিয়েছে আসলে বাতাসের জন্য আসলে। তো আমাদের এই পাম্পগুলো অনেক ভারী পাম্প, এগুলো নিয়ে যে ক্যারি করতে হয়, পাইপগুলোকে লেআউট করতে হয়, যার জন্য কিন্তু আমাদের বেশ কষ্ট করে এই আগুনগুলো নিভাতে হয় আসলে। জনাব আলী আহমদ, যেহেতু এখানে মানুষ বাস করে, ফলে এখানে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আপনারা দ্রুত রেসপন্স করতে পারেন, সেই জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে? তো এখানে আমরা দেখেছি এখানে যারা আছে বস্তিবাসীর লোক, তারা কিন্তু খুবই দুস্থ লোক এবং তাদের কিন্তু বড় সামর্থ্য নাই। এখানে আমরা দেখেছি যে কিছু কিছু এনজিও আছে, তাদের সহায়তায়, সিটি কর্পোরেশন তাদের সহায়তায় আমরা চেষ্টা করেছি এদেরকে একটা ট্রেনিং দেওয়ার জন্য, একটা ভলান্টিয়ার ফোর্স রাখার জন্য, সেভাবে একটা আছে। প্লাস কিছু এনজিও তাদেরকে কিন্তু এক্সটিংগুইশার সাপোর্ট ধরেছে, বিভিন্ন এক্সটিংগুইশার আসে আসলে, কারণ আমরা জেনে যে প্রথমে যে কোনো আগুনই হোক না কেন ছোট থেকে বড় হয়ে যায়। এর আগেও কিন্তু আগুন লেগেছিল, কিন্তু তারাও কিন্তু নিজেরা ব্যবস্থা করছিল। সুতরাং এই এক্সটিংগুইশার দিয়ে, প্লাস আমি মনে করি কিছু কিছু জায়গায় যদি ছোট ছোট পাইপের হাইড্রেন্ট দেওয়া যায়, তাহলে কিন্তু এসব অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হবে না। প্লাস আমি মনে করছি যে এখানকে রাস্তাগুলোকে প্রশস্ত করতে হবে। রাস্তাগুলো প্রশস্ত না করলে তো আমাদের গাড়ি নিয়ে যেতে পারবো না, কারণ আমাদের কিন্তু বর্তমান সরকার ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সকে কিন্তু নতুন নতুন কিছু গাড়ি দিয়েছে, ছোট গাড়ি, সেই গাড়িও যেতে পারে না আসলে। সুতরাং আমি বলবো রাস্তাগুলো প্রশস্ত করা হয়, এবং আর যদি ওখানকে এলাকাটাকে ব্লক করা হয়, একটা বিভিন্ন ব্লকে যদি ডিস্টেন্স থাকে, যদি আগুন লেগেও যদি যায়, তাহলে কিন্তু আগুনগুলো কিন্তু অ্যাটলিস্ট অন্য ব্লকে, অন্য সেক্টরে ছড়াবে না। সেভাবে কিন্তু আমরা চেষ্টা করব আগুনকে সীমিত রাখার জন্য। এবং আমরা প্রশিক্ষণের মাধ্যমে অবশ্যই চাই যে একটা রেজিলিয়েন্স সোসাইটি হোক, যে কোনোভাবেই হোক, যেন নিজেরা আগুন ফাইট করা যায় এবং আগুনকে যেন কোনো অবস্থায় বড় না হতে পারে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেন না হয়, বড় কোনো ক্ষতি না হয়। অবশ্যই বস্তিগুলোতে এই রেজিলিয়েন্স তৈরি করার জন্য আপনারাও কাজ করছেন, আমরা জানি নানা ধরনের প্রশিক্ষণ এবং স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে। আমরা একটা জিনিস জানতে চাই যে এখানকার বাসিন্দারা, বিশেষ করে গত 1 বছরে যেহেতু 3টা আগুন লাগলো, তাদের মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয়েছে যে, এবং সেটা খুব স্বাভাবিকই তাদের ধারণা, যেহেতু একটা খুবই অভিজাত এলাকার পাশে এই জায়গাটা, সেটাতে নানান ধরনের স্বার্থান্বেষী মহলের বা এমনকি অন্য কোনো গোষ্ঠীরও স্বার্থ থাকতে পারে, আগুন দেয়া হয়েছে এরকম একটি অভিযোগ তারা করছেন। তদন্তে কি এই বিষয়টা বের হয়ে আসার কোনো সম্ভাবনা আছে, বা এই ধরনের বিষয় অভিযোগ কি আপনারা তদন্ত করেন, নাকি অন্য কোনো এজেন্সি এই বিষয়কে তদন্ত করতে পারে? না, অবশ্যই কয়েকবার যেটা আগুন লেগেছে এর সমস্ত ধারণা হওয়াটাও স্বাভাবিক, বাট আমরাও কিন্তু তদন্ত করি। তদন্ত কমিটি দেখা যাচ্ছে যে আমাদের একটা বিভিন্ন সদস্যের বিভিন্ন অন্য জায়গা থেকে আমরা সদস্য নিয়ে এদেরকে তদন্ত করার চেষ্টা করি, কারণ দেখা গিয়েছে যে আগুন বিভিন্ন জায়গায় লাগতে পারে। এখানে ইলেকট্রিক্যাল ফল্ট, গ্যাস, এখানে অবৈধ গ্যাস কানেকশন আছে, ইলেকট্রিক লাইন আছে, তারপরে এখানে খুব দাহ্য পদার্থগুলো বাঁশ, তারপরে কাঠের এবং হার্ডবোর্ড দিয়ে বাঁশি বানানো, এবং বিভিন্ন জায়গায় কিন্তু কিছু ফুয়েল আছে এবং তৈলাক্ত এবং দাহ্য পদার্থগুলো আছে, বিভিন্ন দোকান আছে। এগুলো কিন্তু সর্বোপরি কিন্তু সবকে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। আর যেহেতু এখন একটা ইনকোয়ারি চলছে, কিছু মন্তব্য করাও ঠিক হবে না। আমি মনে করি যে এখানে আমরাও তদন্ত যেহেতু চলছে, তদন্ত করে বলতে পারবো আসলে আসল কারণটা কি, এখানে নাশকতার সম্ভাবনা আছে কিনা। বাট আমি মনে করি নাশকতা থাকলে তো অবশ্যই পুরো এলাকায় বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে পারে একসাথে, কিন্তু তবে আমরা সব দিক বিবেচনা করেই আমরা আমাদের ইনকোয়ারি, আমাদের তদন্ত কমিটি কাজ করছে, এবং তদন্ত কমিটির মাধ্যমে আমরা বেরিয়ে আসতে পারবো যে আসলে আমরা কি কারণে আগুনটা লেগেছিল এবং আমাদের কি করা উচিত সর্বোপরি এ ব্যাপারে আরও নিরাপত্তাকে জোরদার করার জন্য। ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রেডিও স্পিকে এই সঙ্গে নিচ্ছে একটা বিরতি। চট্টগ্রামে বিদেশি নাগরিকদের উপর হামলার পরিকল্পনা ছিল সীতাকুণ্ডের জঙ্গিদের। সীতাকুণ্ডের প্রেমতলায় ছায়ানীর গ্রাম নামের বাড়িতে অপারেশন
অ্যাসল্ট 16-এ মারা যায় 4 জঙ্গি। এদের 2 জন ছিল বোমা বিশেষজ্ঞ। অভিযান শেষে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম পুলিশ। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম। জনাব ইমদাদ, আমরা প্রথমেই জানতে চাই যে গতকালকে যে অপারেশনটা হয়েছে সেই অপারেশনটা সম্পর্কে, যে এই যে দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের জঙ্গিদের আস্তানা খুঁজে পাওয়া যাচ্ছে, মাঝখানে যথেষ্ট বলা যায় যে পুলিশ তৎপরতা জোরদার করেছে, কিন্তু তারপরেও এই জিনিসটা থেমে নেই। এটি আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এটা আপনি যে বললেন তৎপরতা, পুলিশের যে তৎপরতার কথা বললেন, সেই তৎপরতার কারণে আমাদের হয়তো আগে ছিল উত্তরাঞ্চলে এদের তৎপরতা ছিল অনেক বেশি, তারপরে গেল দক্ষিণাঞ্চলে, তার মধ্যখানে ঢাকাতে অনেক তৎপর, বিশেষ করে ময়মনসিংহ, গ্রেটার ময়মনসিংহ অঞ্চল নিয়ে। এরপরে দেখা গেল সেখানে যখন আমাদের অ্যান্টি টেরোরিজম সেল, পুলিশের সেল, তারা কাজ করলো, তারপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা সেখানে যখন তাদের সার্ভেলেন্স জোরদার করেছে, তখন হয়তো এরা এই চট্টগ্রামের দিকে হয়তো তারা ছড়িয়ে ছিটিয়ে আসছে, এদিকে চলে আসছে এই অঞ্চলে। এবং এই অঞ্চল আমি বলবো যে টপোগ্রাফিক্যালি বা জিও স্ট্র্যাটেজিক্যালি এটা অনেকটা তাদের জন্য এই ধরনের যারা তৎপরতা চালাবে, জঙ্গি তৎপরতা চালাবে, মিলিটেন্সিতে যারা আছে, ইভেন কি গ্যারিলা ওয়ারফেয়ারের জন্য এটা খুবই একটা সুবিধাজনক অঞ্চল। সেই হিসেবে তারা হয়তো এই অঞ্চলে তারা নতুন করে তাদের আস্তানা গড়ে তুলেছে। এই একটা। আরেকটা হতে পারে যে এই যে আপনি বললেন বিদেশিদের উপরে তাদের হামলা করার একটা উদ্দেশ্য ছিল, সেটা হয়তো এখানে ইদানিং চট্টগ্রামে অনেকগুলো প্রজেক্টের কাজ শুরু হয়েছে, বিশেষ করে ইকোনমিক অঞ্চলগুলো এখানে কাজ চলছে, সেই সূত্রে বিদেশিরা আসা যাওয়া করছে। টানেলের কাজ শুরু হয়েছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে, এটা আপনারা জানেন হয়তো। এখানে তারপর অনেক জায়গার বেশ কিছু লোক কাজ করছে এখানে। তো সেই সূত্রে যদি এই ধরনের টার্গেট করার জন্য তারা আসে, সেটাও একটা সম্ভাবনা হতে পারে। বাট আসল আমার মনে হচ্ছে অন্যদিকে উত্তর, দক্ষিণ এবং ঢাকাতে তাদের উপর প্রেশার পড়াতে, তাদের সার্ভিলেন্সের অধীনে চলে আসাতে তারা তাদেরকে এখানে শিফট করে এই অঞ্চলগুলিতে তারা চলে আসছে। মেজর ইমদাদ, এই একটা তো হচ্ছে বিভিন্ন অঞ্চলে তাদের অপারেশনগুলি হচ্ছে, তারা কাজ করছেন। আমাদের একটু যদি দেখি যে গতকালকেও তারা যেখানে ছিল একটা লোকালয়ে ছিল, অনেক মানুষ সেখানে ছিল, ফলে এই সব ক্ষেত্রে যখন জঙ্গিরা লোকালয়ের কাছাকাছি থাকছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের কি করণীয় আছে? সার্ভিলেন্সের দিক থেকে একদম সিটিজেন্স সার্ভিলেন্সও একটা থাকা হয়তো প্রয়োজন আছে কিনা, বা থাকলে সেটা কিরকম হওয়া দরকার, সেই ব্যাপারে আপনার কাছ থেকে একটু মতামত চাচ্ছি। না, আছে। এখানে আমি যেটা দেখেছি পত্রপত্রিকায়, আসলে এই সিটিজেনরাই, অর্থাৎ বাড়ির মালিকের সন্দেহ হয়েছে। বাড়ির মালিকেই কিন্তু শেষ পর্যন্ত বিভিন্নভাবে একবার এই যে বিভিন্ন যন্ত্রাংশ যেগুলি পেয়েছে সেখানে, স্পেশালি যে ফিউজগুলো, সেগুলো নিয়ে সে এক্সপার্টাইজের কাছে গিয়েছে, তার লোকাল যারা আছে তাদের কাছে। তারা তাকে যখন তথ্য দিয়েছে যে এটা আসলে অনেক জনের কাজে ব্যবহার করা যেতে পারে, সাবভার্সিভ অ্যাক্টিভিটিসে বিশেষ করে, তখন তার সন্দেহ হয় এবং সে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে কোথা থেকে আসছে, বা তাকে যে তথ্য দিয়েছে সে কোত্থেকে আসছে। যখন এগুলি মিলে নাই, তখন সে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই তথ্য দিয়েছে, বাড়িওয়ালাই দিয়েছে, এবং বাড়িওয়ালারাই কিন্তু ইনিশিয়াল স্টেপটা নিয়েছে এখানে। তো সেদিক থেকে দেখা যাচ্ছে যে নাগরিক যেই সচেতনতা বা নাগরিকের যে ভূমিকা একজন, তারা কিন্তু তাদের সেই ভূমিকা পালন করেছে। অন্যদিকে যারা এই কাজে জড়িত, তারা একেবারেই আমি বলবো যে আনকুত বা আনট্রেন, খুব বেশি তাদের ট্রেনিং নাই। নাহলে তারা যে জায়গার থেকে আসছে, এরা কিন্তু খুব যে ওয়েল ট্রেন হতো, তারা কিন্তু একটা রিক্সাকে বদলে আরেকটা রিক্সায় যেত বা কিছু দূর হেঁটে যেত। তারা কোত্থেকে আসছে এটাকে ডিটেক্ট করা খুব ডিফিকাল্ট হতো, কিন্তু সেটা তারা করে নাই। তারা যে রিক্সাওয়ালার কাছে উঠে আসছে, বাড়িওয়ালাকে বলছে আমরা ওই জায়গা থেকে আসছি, বাট তারা দেখা গেল রিক্সাওয়ালা বলছে তারা প্রেমতলা থেকে আসছে। তো এই জিনিসগুলো থেকেও প্রমাণ হচ্ছে যারা এই কাজে যারা জড়িত, তারা খুব নভিস, তারা খুব বেশি, দে আর নট ভেরি ওয়েল ট্রেন। মেজর ইমদাদ, এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি, পুলিশ বাহিনী যে তৎপরতা চালাচ্ছে, বিশেষ করে পুলিশের বিশেষায়িত বাহিনীগুলিও জঙ্গিদের উপরে নজর রাখছেন এবং বেশ কিছু অভিযানেও সফল হয়েছেন তারা এবং সফলতা এসেছে। কিন্তু এই সাফল্যটা
কিভাবে আরো একটু বেশি ধরে রাখা যায় এবং জঙ্গিদের তৎপরতাটা একেবারে নিশ্চিহ্ন হয়তো এখনই করা যাচ্ছে না, কিন্তু তাদের তৎপরতাকে দমিয়ে রাখা বা ছোট করে নিয়ে আসার জন্য যেই উদ্যোগগুলি নেওয়া হয়েছে এগুলি যথেষ্ট কিনা, বা আরো কোনো ধরনের তৎপরতা পুলিশের পক্ষ থেকে আপনি আশা করেন কিনা? পুলিশের আমি এই পর্যন্ত পুলিশ যে কাজ করেছে যথেষ্ট প্রশংসার দাবি রাখে। তারা তৎপর আছে, এটা আমরা সবসময় বুঝতে পারি যে তাদের তৎপরতা আছে বলেই যারা এই কাজে জড়িত বা ধ্বংসাত্মক কাজে জড়িত বা জঙ্গি তৎপরতায় যারা জড়িত তারা এক জায়গায় স্থির হতে পারছে না, তারা তাদের আস্তানা বারবার পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। তবে এখানে একটা জিনিস যেটা লক্ষণীয় সেটা হচ্ছে পুলিশ এখনো পর্যন্ত এই যে এক্সপ্লসিভের সূত্রগুলি বা এই যে অস্ত্রগুলির সূত্র বা কারা তাদেরকে প্যাট্রোনাইজ করছে, তাদের পেছনে ক্যারিয়ারকে যারা মিশন ক্যারি আউট করবে তাদেরকেই পুলিশ কিন্তু ডিটেক্ট করছে, তাদেরকে ধরছে। তবে এখানে যেটাকে কাটেল করার জন্য আপনি যে প্রশ্নটা করলেন সেটা আমি আজকেই বিভিন্ন পত্রপত্রিকা আসছে, প্রফেসর সুব্রমণিয়াম একজন আন্তর্জাতিক এই বিষয়ে বিশেষজ্ঞ, ওনার একটা মতামত আমি দেখেছি, আমি সেটা এখানে উল্লেখ করতে চাই। আমি সেটার সাথে একমত। এখানে দুটা জিনিস, একটা হচ্ছে অপারেশনাল জিনিসটা কিন্তু পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলে যাচ্ছে। একই সাথে আরেকটা হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ, সেটা হলো কৌশলগত অ্যাপ্রোচ একটা থাকতে হবে এখানে। সেই কৌশলগত অ্যাপ্রোচ হচ্ছে সরকার এবং বিভিন্ন সংস্থা, যেমন এনজিও আছে, শিক্ষক শ্রেণী আছে, আমাদের ধর্মীয় শিক্ষকরা আছে, ধর্মীয় নেতারা আছেন, এনারা কিন্তু সবাইকে এখানে তাদেরকে একত্র করতে হবে, তাদের এখানে সংশ্লিষ্ট করতে হবে, তাদের পার্টিসিপেশন থাকতে হবে। কারণ এখানে যেমন জেলে যাচ্ছে আমাদের এই যে যারা ধরা পড়ছে তারা জেলে যাচ্ছে, আমরা সেখানে জেলে তাদেরকে রেডিকালাইজ থেকে ডিরেডিকালাইজ করার জন্য স্টেপগুলো কি নেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের এখনো নজরে আসেনি বা আমরা এখনো জানি না। সেখানে যে বলা হচ্ছে যে তাদেরকে যখন ধরা পড়ছে তাদেরকে সেটেল করার জন্য, তাদেরকে সাইকোলজিক্যালি তাদেরকে রিএস্টাবলিশ করার জন্য, তাদেরকে সেখানে মোটিভেট করার জন্য ধর্মীয় নেতা যারা আছেন, ইভেন শিল্পী, আমাদের দেশের আর্টিস্ট যারা আছে, সাংস্কৃতিক অঙ্গনের লোকজন যারা আছে, তাদেরকে দিয়ে এদেরকে ডিরেডিকালাইজ করার জন্য, অর্থাৎ তাদের রেডিকালাইজেশন তাদের মধ্যে অলরেডি হয়ে গেছে। নাহলে আপনি দেখেন এখানে এই যে 8 বছরের একটা বাচ্চা নিয়ে আজকে যে 4 জন মারা গেছে, তারা অলরেডি মোটিভেটেড এবং তারা ডিটারমাইন্ড টু গিভ দেয়ার লাইফ। এই যে রেডিকালাইজেশন, এই তাদেরকে ডিরেডিকালাইজ করার জন্য যে স্টেপগুলো নেওয়া, সেটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ। সেই স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচটার দিকে আমরা এখনো দুর্বল, সেটাকে আমাদের বেশি নজর দিতে হবে। অপারেশনাল সাইডে হয়তো আমরা অনেক বেশি এগিয়ে আছি এখন। মেজর ইমদাদুল ইসলাম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরও একটা বিরতি। সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের 45,000 শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকের শূন্য পদ 17,615টি এবং সহকারী শিক্ষকের শূন্য পদ 27,388টি। প্রধান শিক্ষকের শূন্য পদে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকরা, ফলে বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষক সংকটের কারণে অতিরিক্ত ক্লাস নিতে হয় বলে অভিযোগ শিক্ষকদের। নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা থাকায় প্রধান শিক্ষক পদে নিয়োগের দেরি হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে জেলা শিক্ষা কর্মকর্তারা বলছেন, শিক্ষক সংকটের বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই শুরু হবে নিয়োগ কার্যক্রম। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তানবীরুল আলম, বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হোসেন আলী এবং খুলনা থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমরা প্রথমে খুলনা যাব। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আপনার কাছ থেকে জানতে চাইব যে শিক্ষক সংকট এখন কি পর্যায়ে আছে এবং নিয়োগ নিয়ে বিষয়টা কোন পর্যায়ে আছে? আপনাদের সঙ্গে শিক্ষা কর্মকর্তাদের কি বিষয়, এই বিষয়ে কতটুকু আলোচনা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে প্রধান শিক্ষকের অনেক পদ শূন্য আছে, তো সেগুলো আমাদের সহকারী শিক্ষক থেকে প্রমোশনের মাধ্যমে পূরণ করার কথা এবং এর সাথে আমাদের 34তম বিসিএসের 898 জন প্রধান শিক্ষককে এই পদে নিয়োগ দেওয়ার কথা। সেটাও অনেকটা মানে লেন্দি হচ্ছে। আমরা যতদূর জেনেছি তাদের আপনার পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে এবং মেডিকেল হয়তো চলছে, ওইটা দেওয়ার পরে তারা প্রধান শিক্ষক পদটা কিছুটা পূরণ হবে। প্রায় আপনি বিরতির আগে যে কথাটা বলছেন, প্রায় 17,000 আমাদের পদ খালি আছে, কথাটা ঠিকই। তো এটা ওনাদের দিয়ে হবে না, কিন্তু আমাদের যে জাহাঙ্গীর আলম, এই যে যখন অনেক শিক্ষক
শিক্ষকের পদ খালি থাকে তখন বিদ্যালয়গুলি কিভাবে চলে, কিভাবে এই সংকট আপনারা মোকাবেলা করেন? এটা তো আসলে খুবই দুরূহ হয়ে যায় আমাদের জন্য, কারণ মনে করেন একটা বিদ্যালয়ে 6 জন বা 7 জন টিচার থাকার কথা, সেখানে যখন শিক্ষক সংকট থাকে, 2 জন বা 3 জন শিক্ষক সংকট থাকে, অনেক স্কুল আছে এরকম 4 জন শিক্ষক, কিন্তু সেখানে পদ আছে, ক্লাস আছে 6টি প্রাক প্রাথমিক নিয়ে। তো ওই 6টি ক্লাস, শিক্ষক 4 জন, এইটা হিমশিম খেতে হয় শিক্ষকদের। এক একজন টিচারকে ডবল ক্লাস নিতে হবে, প্লাস তাদেরকে অত্যন্ত পরিশ্রম করতে হয়, কারণ যখন একটা ক্লাস নেওয়ার কথা তখন তাকে দুইটা ক্লাসের দিকে নজর দিতে হচ্ছে। এভাবে শ্রেণী পাঠদান তো দূরের কথা, অবশেষে তাকে আরো পরিশ্রম করা লাগে, অনেক বেশি পরিশ্রম করে এটা মেটাতে হয় আপনাদের। আমরা একটু বগুড়ায় চলে যাব। মোহাম্মদ হোসেন আলী, আপনার কাছে জানতে চাই যে এই শিক্ষক সংকটের বিষয়টা আপনারা ওপর থেকে কিভাবে দেখেন, এই ক্ষেত্রে শিক্ষা কার্যক্রম কতটুকু ব্যাহত হয়? জনাব হোসেন আলী, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা রাজশাহীতে চলে যাই, সেখানে আছে অধ্যাপক তানবীরুল আলম। অধ্যাপক তানবীরুল আলম, এই যে শিক্ষক সংকট এবং সেটি খুব অল্প সংখ্যক না, 45,000 শিক্ষকের পদ শূন্য আছে, এই অবস্থায় প্রাথমিক শিক্ষার উপর কি ধরনের চাপ তৈরি হচ্ছে এবং শিক্ষার্থীদের কোনো বাড়তি সমস্যা হচ্ছে কিনা? আসলে এটা অত্যন্ত সত্য কথা যে আমাদের জাতীয় জীবনে প্রাথমিক শিক্ষার গুরুত্ব খুবই বেশি। এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষকরাই হচ্ছে প্রাণ। এদের সংখ্যা যদি অত্যন্ত কম থাকে, সেখানে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ব্যাহত হবেই। আর এটা ব্যাহত হলে পরবর্তী সময়ে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, এগুলোর উপরে ব্যাপক ইমপ্যাক্ট আসবেই। এটা চরম সত্য কথা। তো আমরা আশা করব আমাদের মাননীয় প্রাথমিক শিক্ষা মন্ত্রী মহোদয় এটার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা যত দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে পারবেন তার প্রয়োজনীয় ব্যবস্থা নিলে অবশ্যই আমাদের দেশের এই ছোট্ট ছেলেমেয়েদের জন্য, শিক্ষার্থী ছেলেমেয়েদের জন্য একটি ভালো ফলাফল বয়ে আনতে পারে। আর এটা যদি বিলম্বিত হবে ততই সংকট বাড়বে। কখনই এটা আমাদের জন্য আশা করা যায় না, কারণ এটা আমরা সবাই জানি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে প্রাথমিক স্তরটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এটার ভিতর যদি অনেক সমস্যা লুকিয়ে থাকে বা সমস্যা বর্তমান থাকে, তাহলে আমাদের বেশি আশা করা খুব কঠিন ব্যাপার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। অধ্যাপক তানবীরুল আলম, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে জানতে চাইব যে বাংলাদেশে শিক্ষার্থীদের ভর্তি করানো এবং অন্যান্য ইন্ডিকেটরসগুলি খুবই ভালো, কিন্তু এখন আমরা যে প্রশ্নটা সবসময় শুনছি যে মানসম্মত শিক্ষাটা দেওয়া সম্ভব হচ্ছে না, এবং সেই ক্ষেত্রে আপনার মতামত জানতে চাইব, এবং সেইটি মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্যই এই নিয়োগটি যথেষ্ট প্রয়োজন কিনা, বা দ্রুত এই নিয়োগ কখনোই যেন শিক্ষাক্ষেত্রে কোনো পদ খালি না থাকে, সেটি কতটুকু গুরুত্বপূর্ণ। একটা বিরতির পর আপনাদের সবার কাছে ফিরে আসছে। শিক্ষক নিয়োগ নিয়ে কথা বলছিলাম অধ্যাপক তানবীরুল আলম। আপনার কাছ থেকে যেটি জানতে চাচ্ছিলাম যে এই নিয়োগের সঙ্গে আসলে আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ে যেটা বড় মানসম্মত শিক্ষার প্রশ্নটি আছে, সেটির কতটুকু সম্পর্ক? আসলে সর্বক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ করতে পারলে অনেকাংশে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা যায়, এটা সত্য কথা। কিন্তু একমাত্র যোগ্যতা সম্পন্ন শিক্ষক হলেই যে প্রাথমিক স্তরে মানসম্মত শিক্ষা গড়ে উঠবে এমনটি কথা নয়। তার সঙ্গে সঙ্গে আরও কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। বিশেষ করে আমাদের দেশি উপযোগীয় শিক্ষা ব্যবস্থা, যেটাকে বলা হয় যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, দেশীয় ভাবনার উপর নির্ভর করে শিক্ষা ব্যবস্থা, এই প্রাথমিক স্তরে ছেলেমেয়েদের কাছে সিলেবাস নিশ্চিত করতে পারলে অনেকটা হয়তো মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠার সম্ভাবনা থাকবে। আর এই ছেলেমেয়েদের প্রাথমিক ক্ষেত্রে যে শিক্ষাটা দেওয়া হয়, এগুলো নির্ভর করছে শিক্ষকদের মানসিকতার উপর। এরা যদি শিক্ষকদের
গুণাগুণগুলোকে সত্যিকারভাবে বিকশিত করতে পারে, তাহলে আমি মনে করি যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসতে পারে। এবং এটা যত দ্রুত আসবে তত আমাদের ভবিষ্যতের এই আধুনিক যে শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে বা প্রযুক্তি ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে, এটার সঙ্গে তারা অংশীদারিত্বের একটি অংশগ্রহণ করতে পারবে বা তানভীরুল আনোয়ার, আমরা একটু বগুড়াতে যাব। বগুড়াতে আছে জনাব হোসেন আলী। হোসেন আলী, এই যে শিক্ষক সংকটের ফলে শিক্ষা ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ে কি ধরনের সংকট আপনারা দেখছেন? জনাব হোসেন আলী, শিক্ষক সংকটের ফলে এই পরিস্থিতিটা এখন কেমন, এখনকার পরিস্থিতি যদি আমাদেরকে একটু জানান। আমার মনে হয় হোসেন আলী সাহেব আমাদেরকে শুনতে পাচ্ছেন না। আমরা একটু আবার চলে যাচ্ছি খুলনায় জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর আলম, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা আছে? কেন শিক্ষক নিয়োগ বারবার আটকে থাকে, আপনারা কি মনে করছেন? শিক্ষক নিয়োগ আটকে থাকছে, আমি একটু জানাই। আমাদের কিছুদিন বলতে 2010 সালে রেজিস্টার স্কুলে নিয়োগ দেওয়ার জন্য পুল শিক্ষকের একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া হয়। সেখানে পরীক্ষা দেওয়া হয় 42,000, আমি যতদূর জানি। সেখান থেকে 12,000 অ্যালাউ হয় এবং অ্যালাউ হওয়ার পরে সেই 12,000কে নিয়োগ দেওয়া হয় এবং সেই 30,000 কিন্তু থেকে যায়। তো পরে যখন শিক্ষক সংকট হওয়ার পরে আবার নিয়োগ দেওয়া হয়, তখন আপনার ওই যে বাকি যে 30,000, তারা হাইকোর্টে রিট করে যে আমাদেরকে না দিয়ে কেন অন্য শিক্ষক নিয়োগ দেওয়া হলো। যখন এটা দেওয়া হলো, কেস একসময় চলতে চলতে তারা রায় পেয়ে যায় এবং তারা রায় পাওয়ার পরে খুব রিসেন্টলি 2-1 দিনের ভিতরে এই প্যানেল শিক্ষক এবং পুল শিক্ষক এদেরকে দিয়ে 2010 সালে এদের নিয়োগ হয়ে কার্যক্রম শুরু হয়, কিন্তু এই 17 সালে এসে তাদেরকে সেই নিয়োগগুলো দেওয়া হয়। এই 2-1 দিনের ভিতরেই হয়েছে কাজটা। তো সমস্যা যেটা হয়েছে, মনে করেন আমি খুলনা মহানগরীর কথা বলি, এখানে 95টা পোস্ট ফাঁকা ছিল, সেখানে নিয়োগও দেওয়া হয়েছে 95তে, কিন্তু আমার মনে হয় প্রায় 52 জন আপনার যোগদান করেছে, বাকি যোগদান এখনও করেনি। কারণ 7 বছর আগে যাদেরকে দেওয়া হয়েছিল তারা কিন্তু অনেকে বিভিন্ন চাকরি পেয়ে গেছে, যার কারণে ওই পোস্টগুলো তারা আসছে না, সেখানে আবার সংকট দেখা দিচ্ছে। এইবারে আসেন আবার প্রধান শিক্ষকদের যে নিয়োগটা ছিল, সহকারী শিক্ষক থেকে প্রমোশন দেবে, সেখানেও এক গ্রুপ একটা রিট করেছে যে তাদেরকেও, যারা রেজিস্ট্রার থেকে যারা প্রধান সরকারি হয়েছেন তাদেরকে কেন দেওয়া হবে না এর ভিতরে, এই নিয়ে তারা একটা রিট করেছে। তাদের এই রিটের কারণে আবার এটা বন্ধ হয়ে গেছে। তারপরেও আমাদের জেলা শিক্ষা অফিস, জাহাঙ্গীর আলম, হোসেন আলী এবং অধ্যাপক তানভীরুল আলম, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে আমন্ত্রণ, আমাদের পরে